একটা ছোট্ট রাস্তার ধারের সাইকেলের দোকান থেকে উঠে এসেছিল এমন এক অবিশ্বাস্য গল্প, যেখানে একজন সাধারণ মানুষের নিঃস্বার্থ হাতের ছোঁয়ায় শত শত মেয়ের স্বপ্নের পথ আলোকিত হয়ে উঠেছিল। যখন সমাজের কুৎসা আর অভিযোগের ঝড় উঠেছিল, তখনও এক নারীর সাহস আর বিশ্বাসের জোরে সত্যের আলো জ্বলে উঠেছিল, যা দেখে মানবতার চোখেও জল এসে পড়েছিল। এই গল্প শুধু প্রেমের নয়, এটা নিষ্ঠুরতার মাঝে মানবিকতার জয়ের গল্প, যা আজও হৃদয় ছুঁয়ে যায় এবং প্রশ্ন করে, আমরা কি এমন মানুষ হতে পারি? সাইকেল মেরামত করা ছেলের সঙ্গে টিচার ম্যাডাম যা করেছিলেন, মানবতাও কেনে উঠেছিল। বন্ধুরা, এটা একটা সত্যি ঘটনা, বিহার প্রদেশের মুজাফফরপুর জেলার, যেখানে একটা ছোট্ট কসবার বাইরে রাস্তার ধারে টিনের ছাউনি দেওয়া একটা সাধারণ দোকান ছিল। সেই দোকানে বসে থাকত একটা সাধারণ যুবক, যাকে পুরো এলাকায় সাইকেলওয়ালা ভাইয়া বলে চেনা যেত। তার আসল নাম ছিল অমিত, বয়স প্রায় ৩৫ বছর। কাপড় সবসময় ধুলো আর গ্রিসে মাখা থাকত, কিন্তু মুখে এমন শান্তি ছিল যে কেউ তার সঙ্গে কথা বলে হালকা বোধ করত। সেই দোকান থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটা মেয়েদের সরকারি ইন্টার কলেজ ছিল। আশপাশের ১০১টা গ্রামের মেয়েরা সেখানেই পড়তে আসত। গ্রামে বাসের সুবিধে ছিল না, তাই বেশিরভাগ মেয়েরাই সাইকেল করে স্কুলে যেত। অমিত রোজ সকাল ৫টায় উঠত, স্নান করে ৬টার মধ্যে দোকান খুলে দিত, কারণ তার জানা ছিল ঠিক ওই সময় মেয়েরা স্কুলের জন্য বেরোয়। কারো সাইকেলে হাওয়া কম থাকত, কারো চেন খুলে যেত, কারো ব্রেক কাজ করত না। অমিত বিরক্ত না হয়ে প্রত্যেকটা সাইকেল ঠিক করে দিত। টাকা চাইলে বলতো, যতটা ঠিক মনে হয় দিয়ে দিও। অনেক সময় মেয়েরা বলতো, ভাইয়া এখন টাকা নেই। সে হাসি দিয়ে বলতো, পড়াশোনা ছেড়ো না, টাকা পরে দিয়ে দিও। ধীরে ধীরে এই কথা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল যে রাস্তার অমিত ভাইয়া কোনো মেয়েকেই কখনো ফেরায় না। একদিন সকাল সকাল প্রায় ৭টার দিকে একটা রোগা মেয়ে খুব পুরনো আর মরচে পড়া সাইকেল টেনে টেনে তার দোকানে এলো। তার কাপড় পরিষ্কার ছিল, কিন্তু খুব পুরনো। সে নিচু গলায় বলল, ভাইয়া এই সাইকেল ঠিক হবে কি? অমিত সাইকেলটা মন দিয়ে দেখল। টায়ার ফাটা, চেন জ্যাম, প্যাডেল বাঁকা, ব্রেক ভাঙা। সে মাথা নাড়ল, অনেক খরচ পড়বে, না নিলে ভালোই হবে। মেয়েটি কাপা হাতে ২০০ টাকা বের করে এগিয়ে দিল। আমার কাছে এতটাই আছে, যদি এটাও ঠিক না হয় তাহলে আমি স্কুলে যেতে পারবো না। অমিত প্রথমবার তার চোখের দিকে তাকালো। সেখানে ভয়ও ছিল, অসহায়তাও ছিল। সে জিজ্ঞেস করল, বাড়িতে কেউ নেই? মেয়েটির চোখ ভরে এলো, মা নেই, বাবা অসুস্থ থাকেন, যদি স্কুল ছুটে যায় তাহলে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। এতটা বলে সে কেঁদে ফেলল। তার চোখের জল দেখে অমিত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ উঠে নিজের সাইকেলটা বাইরে বের করে আনল। এটা নিয়ে যাও, এটা দিয়ে স্কুলে যাও। মেয়েটি ঘাবড়ে গেল, না ভাইয়া, এটা তো আপনার, এখন তোমার, পড়াশোনা বেশি জরুরি। মেয়েটি আবার টাকা দিতে চাইল, কিন্তু সে হাত পিছিয়ে নিল। টাকা রেখে দাও, কখনো দরকার পড়লে লাগবে। মেয়েটি সাইকেলটা ধরল, তারপর ঝুঁকে তার পা ছুঁয়ে দিল। অমিত ঘাবড়ে গেল, আরে এ কি করছো? মেয়েটি শুধু এটুকু বলল, ভগবান আপনাকে সুখে রাখুন ভাইয়া। সেদিনের পর সে রোজ স্কুলে যাওয়ার সময় আর ফেরার সময় তাকে নমস্কার করত। মুখে সেই সত্যিকারের হাসি থাকত। অমিতের ভিতরে কিছু একটা বদলে গিয়েছিল। তার প্রথমবার মনে হলো যে তার ছোট্ট সাহায্য কারো পুরো জীবন বদলে দিতে পারে। কয়েকদিন পর আরেকটা মেয়েকে সাইকেল ছাড়া হেঁটে আসতে দেখা গেল। জিজ্ঞেস করলে জানা গেল তার সাইকেল ভেঙে গেছে, আর বাড়ির লোকেরা নতুন কেনার অবস্থায় নেই। অমিত কবাট থেকে পড়ে থাকা একটা পুরনো সাইকেল বের করল। ২ দিন পরিশ্রম করে সেটা ঠিক করে দিল। এখন এই সিলসিলা শুরু হয়ে গিয়েছিল। যেখানেই ভাঙাচোরা সাইকেল পেত, সস্তায় কিনে নিত, ঠিক করে দরকারি মেয়েদের দিয়ে দিত। দোকানে সবসময় ২-৩টা অতিরিক্ত সাইকেল দাঁড়িয়ে থাকত। মেয়েরা তাকে আর শুধু মিস্ত্রি মনে করত না, নিজের বড় ভাই মনে করতে শুরু করল। কেউ বাড়ির সমস্যা বলতো, কেউ পড়াশোনার অসুবিধে, কেউ পরস্পরের ঝগড়া। অমিত মন দিয়ে শুনত, আর যতটা বুঝত ততটা পরামর্শ দিত। আশ্চর্যের বিষয় এই যে মেয়েরা তার কথা মেনেও নিত। ধীরে ধীরে তার দোকান মেয়েদের জন্য একটা নিরাপদ জায়গা হয়ে উঠল। দুপুরে স্কুল ছুটির পর অনেক মেয়ে সেখানেই থেকে যেত। কেউ জল খেত, কেউ হাওয়া ভরাত, কেউ ২ মিনিট বসে বিশ্রাম নিত। কেউ কেউ নিজের বাড়ির রান্না করা খাবারও তার জন্য নিয়ে আসত। অমিতের কোনো পরিবার ছিল না। মা বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, বিয়েও হয়নি। সে দোকানের পিছনে তৈরি ছোট্ট ঘরে একা থাকত। মেয়েদের হইচইয়ে তার একাকী জীবন ভরে উঠল।
একদিন দুপুরে 4 জন মেয়ে এসে বলল, ভাইয়া, আপনি খাওয়া খেয়েছেন? এখনই বানিয়ে নেব। না, আমরা বানিয়ে দিচ্ছি। অমিত বারণ করল, কিন্তু তারা মানল না। তারা তার ছোট্ট রান্নাঘরে গিয়ে চুলা জ্বালিয়ে সাধারণ ডাল ভাত বানিয়ে দিল। যাওয়ার সময় বলল, এখন থেকে রোজ সময় করে খাবেন। সেদিন অমিত অনেকক্ষণ চুপ করে বসে রইল। তার মনে হল যেন সত্যিই তারও কেউ আপনজন আছে। সময় গড়িয়ে গেল। এখন প্রায় প্রত্যেক মেয়েই তাকে চিনত। রাস্তা দিয়ে যাওয়ার সময় দূর থেকে ডাক দিত, ভাইয়া নমস্কার। কিছু ছোট মেয়ে তো হাত নেড়ে হাসতে হাসতে চলে যেত। কিন্তু সবাই এতে খুশি ছিল না। আশপাশের কিছু লোক তির্যক মন্তব্য করতে শুরু করল। এত মেয়ে রোজ তার দোকানে কেন থামে? নিশ্চয়ই কিছু গোলমাল আছে। আজকাল যুগ খারাপ। যদিও অনেকে তার প্রশংসাও করত। গরিব হয়েও কত ভালো কাজ করছে। অমিত এসব কথায় বেপরোয়া ছিল। তার কাছে শুধু এটাই গুরুত্বপূর্ণ ছিল যে কোনো মেয়ে টাকার অভাবে পড়াশোনা ছেড়ে না দেয়। এর মাঝে একদিন এমন কিছু ঘটল যা তার জীবন পুরোপুরি বদলে দিল। দুপুরের সময় ছিল। অমিত একটা সাইকেলের পাংচার বানাচ্ছিল। তখনই স্কুলের ঘণ্টা বাজল, আর কিছুক্ষণ পর মেয়েদের দল রাস্তায় দেখা গেল। ঠিক তখনই একটা সাদা গাড়ি তার দোকানের সামনে এসে থামল। গাড়ি থেকে একজন ভদ্রলোক আর তার স্ত্রী নামলেন। তাদের টায়ারে হাওয়া একদম শেষ হয়ে গিয়েছিল। ভাই, পাংচার বানাবে? অমিত তৎক্ষণাৎ কাজ শুরু করে দিল। তখনই মেয়েরা ফিরতে ফিরতে তার দোকানের কাজ দিয়ে যাচ্ছিল। ভাইয়া নমস্কার। ভাইয়া কেমন আছেন? কাল দেখা হবে ভাইয়া। কিছু মেয়ে তো সাইকেল থামিয়ে তার পা ছুঁয়ে দিল। গাড়ির ভদ্রলোক মহিলা এসব দেখে হতবাক হয়ে গেলেন। তারপর 4 জন মেয়ে সেখানেই থেমে গিয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়া করতে লাগল। ভাইয়া আপনি বলুন, কার দোষ? অমিত দুজনের কথা শুনল, হেসে বলল, দুজনেই মাফ চেয়ে নাও। বন্ধুত্ব খুব বড় জিনিস। দুজন মেয়ে তৎক্ষণাৎ মেনে নিল। গাড়ির ভদ্রলোকের চোখে এখন কৌতূহল স্পষ্ট ছিল। তিনি আস্তে করে স্ত্রীকে বললেন, এই লোকটা সাধারণ নয়। তার তখনও কোনো আন্দাজ ছিল না যে এই সাক্ষাৎ আগামী দিনগুলোতে অনেক কিছু বদলে দেবে। আর সেদিন থেকেই অমিতের জীবন নতুন মোড় নিতে চলেছে। যাই হোক বন্ধুরা, গাড়ির ভদ্রলোকের নাম ছিল রাজেশ গুপ্তা। তিনি শহরের বড় ব্যবসায়ী ছিলেন, আর কোনো কাজে সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন। পাংচার বানানোর সময় তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেক যাওয়া আসা করা মেয়েই অমিতকে নমস্কার করছে। কেউ কেউ থেমে খোঁজখবরও নিচ্ছে। তার স্ত্রীও এসব দেখে অবাক হয়ে গিয়েছিলেন। টায়ার ঠিক হয়ে গেলে রাজেশজি টাকা দিলেন, কিন্তু যাওয়ার আগে জিজ্ঞেস না করে পারলেন না, ভাই এই মেয়েরা তোমাকে এত সম্মান কেন দেয়? অমিত হালকা হাসি দিয়ে বলল, কিছু বিশেষ নয় সাহেব, শুধু পড়তে যায়, কখনো সাহায্য করে দিই। রাজেশজির কাছে উত্তরটা সন্তোষজনক মনে হলো না। তিনি আবার জিজ্ঞেস করলেন, শুধু সাহায্য করলেই এত সম্মান পাওয়া যায় না? তখন অমিত আস্তে আস্তে সব কথা বলে দিল। কিভাবে সে পুরনো সাইকেল ঠিক করে দেয়, কম টাকা নেয়, আর চেষ্টা করে যেন কোনো মেয়ের পড়াশোনা টাকার জন্য না থেমে যায়। এটা শুনে রাজেশজি আর তার স্ত্রীর চোখ ভিজে এলো। তারা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি খুব বড় কাজ করছো, আর তোমার নিজেরও এর অনুভূতি নেই। অমিত তৎক্ষণাৎ মাথা নাড়ল। আমি তো শুধু নিজের কাজ করছি সাহেব। কিন্তু রাজেশজির মনে কিছু একটা চলছিল। যাওয়ার সময় বললেন, কখনো কোনো সাহায্য লাগলে বলো। অমিত শুধু হেসে নমস্কার করল। তার মনে হলো ধনী লোকেরা এমন কথা বলে ভুলে যায়। কিন্তু 1 সপ্তাহ পর সেই সাদা গাড়ি আবার তার দোকানের সামনে এসে থামল। এবার রাজেশজি একা নন, তার সঙ্গে আরও 2 জন লোক ছিল। তারা সোজা দোকানের পিছনের ঘরে গিয়ে অমিতকে বসিয়ে কথা বলতে লাগলেন। তারা জিজ্ঞেস করলেন, এই মেয়েদের জন্য তুমি এরপর কি করতে চাও? অমিত প্রথমেই ইতস্তত করল, তারপর বলল, সাহেব সত্যি বলতে কি আমি চাই এদের জন্য পড়াশোনার ব্যবস্থা হোক। অনেক মেয়ে সায়েন্স নিতে চায়, কেউ নার্স হতে চায়, কিন্তু টিউশনের টাকা দিতে পারে না। মাসে 500 টাকাও তাদের কাছে অনেক। এটা শুনে রাজেশজি গম্ভীর হয়ে গেলেন। তারা হিসাব করলেন, তারপর বললেন, যদি আমরা একটা ছোট কোচিং সেন্টার শুরু করে দিই? অমিত চমকে তাদের দিকে তাকালো। সত্যি? হ্যাঁ, কিন্তু তোমাকেও সঙ্গ দিতে হবে। কয়েকদিনের মধ্যেই দোকানের পাশে পড়ে থাকা খালি জমিতে একটা ছোট ঘর তৈরি করিয়ে দেওয়া হলো। 2 জন শিক্ষক রাখা হলো, আর ঘোষণা করে দেওয়া হলো যে গরিব মেয়েদের জন্য এখানে বিনামূল্যে পড়াশোনা হবে। যখন এই খবর স্কুলে পৌঁছালো, প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন ক্লাস শুরু হলো তখন ধীরে ধীরে মেয়েরা আসতে লাগলো। শুরুতে 20-25 জন ছাত্রী ছিল, পরে সংখ্যা 50-এর উপরে চলে গেল। অমিত রোজ সন্ধ্যায় সেখানে বসত, জল ভরত, চেয়ার সাজাত, আর এটা দেখে খুশি হতো যে তার বোনেরা এখন এগিয়ে যাচ্ছে। কয়েক মাসের মধ্যেই ফল দেখা দিতে লাগল। যে মেয়েরা আগে পড়াশোনায় দুর্বল ছিল, তারা প্রশ্নের উত্তর দিতে শুরু করল।
স্কুলের শিক্ষকরাও অবাক হয়ে গেলেন যে হঠাৎ এত পরিবর্তন কিভাবে এলো। যখন জানতে পারলেন পাশেই বিনামূল্যে কোচিং চলছে, তখন তারাও প্রভাবিত হলেন। সেই স্কুলেই বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন প্রিয়াঙ্কা সিং। তিনি যখন ছাত্রীদের উন্নতি দেখলেন, তাদেরও কৌতূহল হলো যে এই অলৌকিক পরিবর্তন কিভাবে হচ্ছে। একদিন স্কুলের পর তিনি সোজা সেই কোচিং সেন্টারে চলে এলেন। অমিত তাকে আসতে দেখে তৎক্ষণাৎ চেয়ার পরিষ্কার করে বসতে বলল। সে সবসময়ের মতোই ঘাবড়ে গিয়েছিল, কারণ সামনে একজন পড়াশোনা করা ম্যাডাম দাঁড়িয়ে, আর সে নিজে খুব বেশি লেখাপড়া জানত না। প্রিয়াঙ্কা ম্যাডাম পুরো সেন্টারটা দেখলেন, মেয়েদের সঙ্গে কথা বললেন আর সব বুঝে গেলেন। তিনি আস্তে করে বললেন, আপনি খুব বড় কাজ করেছেন। অমিত মাথা নিচু করে ফেলল। ম্যাডাম, আমি তো কিছুই করিনি, সব ভগবানের কৃপা। কিন্তু প্রিয়াঙ্কা ম্যাডাম তার সরলতায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেদিনের পর তিনি মাঝে মাঝে সেন্টারে আসতে লাগলেন। তারপর ধীরে ধীরে রোজ আসতে লাগলেন। তিনি নিজের ক্লাস শেষ করে সোজা সেখানে পৌঁছে যেতেন আর মেয়েদের পড়াতে সাহায্য করতেন। ছাত্রীরা তাকেও অমিতের মতোই সম্মান দিতে শুরু করল। অমিত তাদের জন্য চা নিয়ে আসত, চেয়ার পরিষ্কার করত আর সব সময় সম্মানের সঙ্গে কথা বলত। প্রিয়াঙ্কা ম্যাডাম অবাক হতেন যে এত গরিব মানুষ হয়েও তার মধ্যে কোনো হীনমন্যতা নেই, না আড়ম্বর, না ভান, শুধু সত্যতা। সময় গড়িয়ে গেল আর দুজনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হলো। একদিন পড়াশোনা শেষ হবার পর ম্যাডাম জিজ্ঞেস করলেন, আপনি বিয়ে করলেন না কেন? অমিত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এখন বিয়ে করে আর কি করব ম্যাডাম, আমার পরিবার তো এই সব মেয়েরাই। প্রিয়াঙ্কা ম্যাডাম তার দিকে মন দিয়ে তাকালেন। তাদের মনে হলো এই মানুষটার ভিতরে অনেক গভীর যন্ত্রণা লুকিয়ে আছে, কিন্তু সে কখনো প্রকাশ করে না। আসলে প্রিয়াঙ্কা ম্যাডামের নিজের জীবনও সহজ ছিল না। তাদের স্বামী একজন সরকারি অফিসার ছিলেন, কিন্তু দুজনে আলাদা কাঁদতেন। স্বামীর ব্যবহার কঠোর ছিল আর বাড়িতে প্রায়ই ঝগড়া হতো। সমাজের বদনামের ভয়ে তারা সম্পর্ক শেষ করতে পারেননি, কিন্তু মন থেকে খুব একা ছিলেন। অমিতের সরলতা আর সেবা ভাবনা তাদের ভিতর পর্যন্ত ছুঁয়ে যাচ্ছিল। তারা ভাবতে লাগলেন যে আসল মানবতা বইয়ের মধ্যে নয়, এমন মানুষের মধ্যেই থাকে। ধীরে ধীরে তারা অনুভব করলেন যে তারা অমিতের জন্য অপেক্ষা করতে শুরু করেছেন। তার কথা শুনে শান্তি পান আর তার হাসি দেখে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। অন্যদিকে অমিত তাদের সবসময় সম্মানের চোখে দেখতেন, যেন খুব উঁচু জায়গার মানুষ। তার ধারণাও ছিল না যে ম্যাডামের মনে তার প্রতি কী চলছে। এক সন্ধ্যায় যখন সেন্টার খালি হয়ে গিয়েছিল আর সূর্য ডুবছিল, প্রিয়াঙ্কা ম্যাডাম হঠাৎ বললেন, অমিতজি, যদি কোনো বুদ্ধিমতী মহিলা আপনার জীবনে আসে, তাহলে কি আপনি বিয়ে করবেন? অমিত হেসে বলল, না ম্যাডাম, এখন আমার বয়স পার হয়ে গেছে আর আমার ভয় হয় যেন আমার কাজে বাধা না আসে। ম্যাডাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, যদি সেই মহিলা নিজেই আপনার কাজে সঙ্গ দেয়? অমিত তাদের দিকে তাকালো। তার বোঝা হলো না তারা কি বলতে চাইছেন। সে আস্তে করে বলল, এমন মহিলা কোথায় পাবো ম্যাডাম? আর তার একদমই আন্দাজ ছিল না যে পরের কথাটাই তার পুরো জীবন বদলে দেবে। প্রিয়াঙ্কা ম্যাডাম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, যেন মনে মনে খুব বড় সাহস জোগাড় করছেন। তারপর নিচু কিন্তু স্পষ্ট গলায় বললেন, যদি আমি বলি যে আমি আপনার সঙ্গে থাকতে চাই? অমিত যেন পাথর হয়ে গেল। তার হাতের কাপ হাওয়াতেই থেমে গেল। তার মনে হলো হয়তো সে ভুল শুনেছে। সে হতভম্ব হয়ে বলল, ম্যাডাম, আপনি মজা করছেন তো? কিন্তু প্রিয়াঙ্কা ম্যাডামের চোখে মজা ছিল না, সেখানে শুধু সত্য আর যন্ত্রণা ছিল। তারা বললেন, আমি মজা করছি না, আমি আপনাকে অনেক দিন ধরে দেখছি। আপনি কোনো স্বার্থ ছাড়া যা করেছেন আজকাল কেউ তা করে না। আমি আপনাকে সম্মান করি, আর হয়তো তার থেকেও বেশি। অমিতের কাছে আর কথাই রইল না, সে মাটির দিকে তাকিয়ে রইল। ম্যাডাম, আমি একটা সাধারণ মানুষ, লেখাপড়াও জানি না। আপনার মতো বড় ম্যাডাম আমার সম্পর্কে এভাবে ভাবতে পারেন কি করে? প্রিয়াঙ্কা ম্যাডাম আস্তে করে বললেন, মানুষের দাম তার কাপড় বা টাকায় হয় না, তার হৃদয় হয়, আর আপনার হৃদয় খুব বড়। এটা শুনেও অমিতের বিশ্বাস হচ্ছিল না। সে কাঁপা গলায় বলল, কিন্তু আপনার পরিবার, আপনার স্বামী? এই প্রশ্নে ম্যাডামের চোখ ভরে এলো। তারা প্রথমবার খোলাখুলি নিজের গল্প বললেন, কিভাবে স্বামী তাদের অবহেলা করেন, অপমান করেন আর আলাদা থাকেন। নামমাত্র সম্পর্ক আছে, জীবন তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তারা বললেন, সেদিনের পর দুজনের মধ্যে দূরত্বও ছিল আর অদ্ভুত রকমের আপনত্বও ছিল। অমিত তাদের আগের মতোই ব্যবহার করত, কিন্তু এখন তার মনে ভয় বসে গিয়েছিল, যেন লোকে ভুল না বোঝে। ওদিকে প্রিয়াঙ্কা ম্যাডাম নিজের সিদ্ধান্তের ব্যাপারে স্পষ্ট ছিলেন। তারা ঠিক করে ফেলেছিলেন যে এখন আর মিথ্যে জীবন বাঁচাবেন না। কয়েকদিন পরই তারা স্বামীকে তালাকের কথা জানিয়ে দিলেন। প্রথমে তিনি গা করেননি,
কিন্তু যখন আসল কারণ জানতে পারলেন তখন তিনি আগুন হয়ে উঠলেন। তিনি সহ্য করতে পারলেন না যে তার স্ত্রী একটা সাধারণ সাইকেল মিস্ত্রির জন্য তাকে ছেড়ে যেতে চায়। তিনি নিজের প্রভাব আর টাকার ব্যবহার শুরু করলেন। প্রথমে অমিত সম্পর্কে খোঁজখবর করলেন, তারপর তাকে বদনাম করার পরিকল্পনা করলেন। কিছু লোককে টাকা দিয়ে গুজব ছড়ানো হলো সে মেয়েদের ফোসলায়, তার উদ্দেশ্য ভালো নয়, বিনামূল্যে সাইকেল দেওয়ার পিছনে অন্য কারণ আছে। ধীরে ধীরে পরিবেশ বদলাতে লাগল। যে লোকেরা আগে তার প্রশংসা করত তারাই এখন সন্দেহের চোখে দেখতে লাগল। অমিত বুঝতে পারছিল না হঠাৎ এমন কি হয়ে গেল। সবচেয়ে বড় ধাক্কা তখন লাগল যখন দুটো মেয়ের পরিবারের লোক এসে তাকে ধমকালো, আমাদের মেয়েদের থেকে দূরে থাকো। অমিত হতভম্ব হয়ে গেল। সে হাত জোড় করে বলল, আমি তো সবসময় এদের নিজের বোন মনে করেছে। কিন্তু কেউ শুনতে রাজি ছিল না। সেন্টারে আসা মেয়েদের সংখ্যা কমতে লাগল। কেউ কেউ ভয়ে আসাই বন্ধ করে দিল। অমিত রাতভর ঘুমাতে পারত না। তার মনে হতে লাগল হয়তো সত্যিই সে কিছু ভুল করে ফেলেছে, অথচ সে সারা জীবন শুধু সাহায্যই করেছে। প্রিয়াঙ্কা ম্যাডাম সব বুঝতে পারছিলেন। তারা খোঁজ নিয়ে দেখলেন যে এসব তার স্বামীর ষড়যন্ত্র। তারা খোলাখুলি প্রতিবাদ করলেন আর বললেন যে তিনি ভয় পাবেন না। তারা স্কুল প্রশাসন আর কিছু সমাজসেবী লোককে পুরো ঘটনা বললেন। ধীরে ধীরে সত্য সামনে আসতে লাগল। যে মেয়েদের ভরকে দেওয়া হয়েছিল তারাও শেষ পর্যন্ত সত্য বলে দিল যে তাদের মিথ্যে বলতে বলা হয়েছিল। যখন এই কথা ছড়িয়ে পড়ল তখন লোকেদের দৃষ্টিভঙ্গি বদলাতে লাগল। যারা অমিত থেকে দূরত্ব বানাচ্ছিল তারা আবার তার কাছে আসতে লাগল। কিন্তু এই পুরো ঘটনাক্রম অমিতকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। সে আর আগের মতো খুশি থাকত না। তার ভয় হতো যেন আবার কোনো অভিযোগ না আসে। একদিন সে প্রিয়াঙ্কা ম্যাডামকে বলল, আপনি আমার জন্য এত কিছু সহ্য করছেন, যদি চান তো আমার থেকে দূরত্ব বানাতে পারেন। ম্যাডাম তৎক্ষণাৎ বললেন, যদি আমি আজ পিছিয়ে যাই তাহলে সত্যের হার হবে। আপনি সারা জীবন অন্যদের জন্য বেঁচেছেন, এখন আমি আপনার জন্য দাঁড়িয়ে থাকব। এটা শুনে অমিতের চোখ ভরে এলো। তার প্রথমবার মনে হলো যে কেউ সত্যিই তার আপনজন, যে বিপদে তাকে ছেড়ে যাবে না। কয়েক মাসের মধ্যে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে গেল। বদনামের জায়গায় সম্মান এসে গেল। লোকেরা খোলাখুলি বলতে লাগল যে অমিতের মতো মানুষ পাওয়া মুশকিল। সেন্টার আবার ভরে উঠল। মেয়েরা আগের থেকেও বেশি উৎসাহ নিয়ে পড়তে আসতে লাগল। এখন সবচেয়ে বড় সিদ্ধান্ত বাকি ছিল, দুজনের ভবিষ্যৎ। এক সন্ধ্যায় সেই পুরনো ঘর, সেই চেয়ার, সেই ডুবন্ত সূর্য। প্রিয়াঙ্কা ম্যাডাম শান্ত গলায় বললেন, এখন রাস্তা পরিষ্কার, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। অমিত লম্বা শ্বাস নিল। সে জীবনে কখনো নিজের কথা ভাবেনি, সবসময় অন্যদের জন্য বেঁচেছে। কিন্তু আজ প্রথমবার তার মনে হলো যে হয়তো তারও সুখে থাকার অধিকার আছে। সে আস্তে করে বলল, যদি আপনি সত্যিই আমার সঙ্গে চলতে চান তাহলে আমি কখনো আপনাকে দুঃখ দেব না। আর এটাই সেই মুহূর্ত যখন দুটো একাকী জীবন একটা নতুন সম্পর্কে বাধা পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কিছুদিন পর সাধারণভাবে তাদের বিয়ে হয়ে গেল। না কোনো বড় অনুষ্ঠান, না হইচই, না আড়ম্বর, শুধু সেন্টারের মেয়েরা, কিছু কাছের লোক আর সরল পরিবেশ। যখন অমিত প্রিয়াঙ্কা ম্যাডামের গলায় মালা পরালেন তখন অনেক মেয়ের চোখে জল এসে গেল। তাদের মনে হচ্ছিল যেন তাদের নিজের ভাইয়ার জীবন অবশেষে সুখে ভরে গেছে। বিয়ের পরেও দুজনের জীবনে কোনো পরিবর্তন এলো না, বরং দায়িত্ব আরও বেড়ে গেল। এখন তারা স্বামী স্ত্রী হিসেবে নয়, একটা মিশনের সঙ্গী হিসেবে কাজ করতে লাগলেন। প্রিয়াঙ্কা ম্যাডাম নিজের চাকরির সঙ্গে সন্ধ্যায় সেন্টারে পড়াতে আসতেন, আর অমিত আগের মতোই সব ব্যবস্থা সামলাত। রাজেশ গুপ্তার সাহায্যে ধীরে ধীরে সেন্টার বড় হলো, আর একটা ছোট লাইব্রেরিও তৈরি হলো, যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা আর পড়াশোনার জরুরি বই রাখা হতো। এখন আশেপাশের গ্রামের মেয়েরাও আসতে লাগল। অনেক ছাত্রী আরও পড়াশোনা শুরু করল। কেউ কেউ চাকরির প্রস্তুতি নিল। যে কেউ সফল হতো সবার আগে সেন্টারে এসে অমিত আর ম্যাডামের আশীর্বাদ নিত। অমিত সবসময় বলতো, পরিশ্রম তোমাদের, আমরা শুধু পথ দেখিয়েছি। সময়ের সঙ্গে লোকেদের চিন্তাভাবনা বদলে গেল। যারা আগে সন্দেহ করত তারাই এখন নিজেদের বাচ্চাদের সেখানে পাঠাতে লাগল। অমিত তার পুরনো দোকান ছাড়েনি। সকালে পাংচার বানাতো, সন্ধ্যায় বাচ্চাদের মাঝে বসত, আর আগের মতোই সাধারণ জীবন কাটাত। বিয়ের 1 বছর পর তাদের একটা মেয়ে হলো। তখন সেন্টারে খুশির পরিবেশ ছড়িয়ে পড়ল। অমিত তাকে কোলে নিয়ে বলল, একেও খুব পড়াতে হবে। প্রিয়াঙ্কা ম্যাডামের চোখে খুশির জল ছিল। আজও সেই সেন্টার আর লাইব্রেরি চলছে। অনেক পুরনো ছাত্রী ফিরে এসে ছোট মেয়েদের পড়াচ্ছে। এই জায়গাটা এখন শিক্ষার সঙ্গে আশার ভরসা হয়ে উঠেছে। দুজনের একই লক্ষ্য, কোনো মেয়ে যেন গরিবের জন্য পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে মানুষের মহত্ব তার টাকায় নয়, তার হৃদয়ে। একজন সাধারণ মানুষও সত্যিকারের ইচ্ছা দিয়ে অনেক জীবন বদলে দিতে পারে, কারণ নিঃস্বার্থ সেবা কখনো বৃথা যায় না।
কিন্তু এখন আপনারা বলুন তো, যদি অমিত সেদিন নিজের সাইকেল দিতে অস্বীকার করত, যদি সে লোকেদের কথায় ভয় পেয়ে যেত, যদি প্রিয়াঙ্কা ম্যাডাম সত্যের সঙ্গ না দিতেন, তাহলে কি আজ এত মেয়ের জীবন বদলাতো? সমাজে কি এমন মানুষের দরকার নেই যারা স্বার্থ ছাড়া অন্যদের জন্য বাঁচে? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখুন। আর যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই বলুন যে আপনি অমিতের মতো মানুষ সম্পর্কে কী ভাবেন। এমনই সত্যি আর প্রেরণাদায়ক গল্পের জন্য ভিডিওটি লাইক করুন, চ্যানেল আদনান বয়েসকে সাবস্ক্রাইব করুন, আর এই গল্পটি সেই সব লোকের কাছে পৌঁছে দিন যাদের মানবতার ওপর বিশ্বাস ধরে রাখার দরকার। আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।